এরকমই যে বড় কিছু ঘটবার আগে তবলার তুকতাক আমরা শুনতে পাচ্ছি। একদমই। তবে ভোট হবে কিনা আদৌ সেটা এখনো পর্যন্ত কিছুতেই নিশ্চিত নয়। অনেক ধন্যবাদ। সবকিছুর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যাকে দেখা যাচ্ছে না, কোথাও দেখা যাচ্ছে না, অথচ সেনার কর্তারা আসছেন বাংলাদেশে। আর এরই মধ্যে ভারত সীমান্তে নামলো বাংলাদেশের সেনাপ্রধানের কপ্টার। তাহলে কি মিসিং ওয়াকার পালানোর চেষ্টা করছেন? আমরা এদিকে এবার নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আমি দুটো ছবি একটু শুরুতে দেখাই। প্রথমে যে ছবিটা দেখাবো, অর্থাৎ এই যে শমশেদ মির্জা যিনি এসেছেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তিনি মিটিং করছেন, সেই ছবিটা আমি একটু দেখাবো। এই যে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শমশেদ মির্জা, তিনি এসেছেন, মিটিং করছেন হাসি মুখে। পাকিস্তান আর্মির সঙ্গে ইউনূসের মিটিং হচ্ছে, কিন্তু দেখুন কোথাও নেই ওয়াকারের উপস্থিতি। এবার পরের ছবিটা দেখাবো। দেখুন কোথাও ওয়াকার নেই। পাকিস্তান আর্মির সেকেন্ড ইন কমান্ডের এত গুরুত্বপূর্ণ বৈঠকে ওয়াকারুজ্জামানকে দেখতে পাচ্ছেন? কোথাও নেই। কিন্তু এই যে বই উপহার দেবার ছবিটা যখন আমরা গতকাল প্রথম তুলে ধরলাম, তখন বাংলাদেশের তরফ থেকে কি হলো, এই যে এই ছবিটাই, বিকৃত ছবিটা ফ্যাক্ট চেক করে দেওয়া হলো। যদিও এর আগে আমাদের প্রচুর খবর বাংলাদেশের তরফ থেকে ফ্যাক্ট চেক করা হয়েছে, ভুল বলে একটা প্রমাণ করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেগুলো যে সত্যি আমরা একেবারে ধরে ধরে সেই প্রমাণগুলো আগেও দিয়েছিলাম। দেখুন মিথ্যা করার একটা তড়িঘড়ি চেষ্টা ইউনূস সরকারের তরফ থেকে চাপা দেবার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা সেটা পারেনি, প্রকাশ্যে এসে গেছে এবং বারবার তারা এটা করার চেষ্টা করেছে এবং আমরা বারবার তাদের এই যে মিথ্যে প্রমাণ করার চেষ্টা আমাদেরকে, সেগুলোকে একেবারে তাদেরকে আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি। আমাদের দেওয়া খবর যে কতটা সত্য সেটা আমরা বারবার দর্শকদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এখান থেকে দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোথায় ওয়াকারুজ্জামান, কোথায়? আমি জানি না আপনি জানেন কিনা, বাংলাদেশ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা টার্মোইল সিচুয়েশন দিয়ে যাচ্ছে। আপনার প্রায় 25 জন সেনাবাহিনীর সদস্যকে বিচারের কাঠগড়াতে দাঁড় করানো হয়েছে এবং এর মধ্যে সার্ভিং আপনার অফিসাররা রয়েছেন 15 জন। এই ব্যাপারটি নিয়ে সেনাবাহিনীর মধ্যে প্রবলভাবে উত্তেজনা বিরাজ করছে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, বিশেষ করে মিড লেভেল অফিসার যারা আছে, মেজর, লেফটেন্যান্ট কর্নেল এবং জুনিয়র অফিসার যারা আছে, সেকেন্ড লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন যারা আছে, এইভাবে যদি ভাগ করি, সেখানে প্রবল এক ধরনের টেনশন কাজ করছে। অনেকেই মনে করছেন যে বাংলাদেশে পাল্টা রক্তস্নাত হওয়া, রক্তপাত হওয়া, এগুলো খুবই অবভিয়াস, যে কোনো সময় হতে পারে। কিন্তু আমি এটা খুব একটা আনপ্রেসিডেন্টেড আমার কাছে মনে হয়েছে ইন্দিরাজি, যে আমরা কিন্তু এটা ভারতেও ওই চর্চাটা আছে, আমেরিকাতেও চর্চা আছে, শ্রীলঙ্কাতে, যে কোন দেশের একটা সেনার সদস্য বা সেনা কনভয় যখন অন্য একটা দেশে যায়, তখন এটা কার্টেসি হিসেবে ওই দেশের সেনা প্রধানের সাথে দেখা করে। হ্যাঁ একদম। এখানে সেনাবাহিনীর সদস্য গেছে, এখানে যদি সিভিল আপনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন যেত, যেটা গিয়েছে, তারা ওয়াকারের সাথে দেখা না করলে ওইটা নিয়ে হয়তো খুব বেশি আসতো যেত না, প্রশ্ন আসতো না। সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে আসার পরে সেনা প্রধানের সাথে দেখা করছে না, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য অফিসাররা বা জুনিয়র বা মিড লেভেলের অফিসাররা, সেখানে সেনাবাহিনীর প্রধানের কোনো চিহ্ন নেই। এই জিনিসগুলোর দুটো মিনিং হতে পারে। একটি যদিও আপনি দেখানোর চেষ্টা করেছেন ঠাকুরগাঁয়ে গিয়েছে, যে সে কি পালাবে কোন পথে, এইভাবে চিন্তা করেছে কিনা, ছবিটাও দেখাতে বলবো। যে এই যে দেখুন একেবারে এই যে জায়গাটা, এটা হচ্ছে একেবারে ভারতের সঙ্গে বর্ডার, এই ঠাকুরগাঁও, সেখানে পরিত্যক্ত এয়ারপোর্টে সেনা প্রধানের হেলিকপ্টার নামলো। তাহলে কি ভারতে আশ্রয় নেবার চেষ্টা করছেন ওয়াকার? তিনি কি পালানোর চেষ্টা করছেন? কেন ইন্ডিয়া বর্ডারে? আমি এই ব্যাপারে মানে মন্তব্য করব না। হয়তো বা সেখানকার সেনানিবাস বা সেখানে যে একটা বিমানবন্দর করবার চেষ্টা করা হচ্ছে লালমনিরহাটে, তো ওই বেল্টে আসলে তিনি পরিদর্শনে গিয়েছেন কিনা আই এম নট কোয়াইট শিওর। প্রবলি ইট ইজ টু মানে হয়তো বা খুব দূরবর্তী আমার জন্য এই জায়গাটা চিন্তা করা। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে সেনা প্রধানের সাথে এই যে শাহির মির্জাদের যে দেখা না হওয়া, এটার রিজন হিসেবে আমি আসলে দুটো জিনিসকে সম্ভাবনার কাতারে আনতে চাই। একটি হচ্ছে যে ওয়াকারের সাথে আবার কোন একটা দূরত্ব কি ইউনূসের তৈরি হলো কিনা, এটি একটি প্রশ্ন আসবে। কিংবা ইউনূস যা করতে চাইছে সেটির সাথে ভেটো দিয়েছে কিনা,
আর আরেকটি ব্যাপার চিন্তা করা যেতে পারে, সেটি হচ্ছে যে আপনার ওয়াকার আসলে তাকে উৎখাত করবার পুরো প্রক্রিয়াই সম্পাদন করা হয়েছে কিনা। সো এই দুটি জিনিসও আসলে এই ছবিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমি কিন্তু একটু বলছিলাম কিন্তু দাদা একটা প্রশ্ন ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে আপনিও বললেন যে বাংলাদেশের সেনানিবাসের পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। আমরা যে খবরগুলো পাচ্ছি যে বেশ কয়েকজন কে আটক করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে ওই ক্যান্টনমেন্টের ভেতরেই, সেখানে নেই তো ওয়াকার। আমি 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 নট কোয়াইট শিওর যে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন কিনা, কিন্তু আপনি এই কথাটা বলার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আমার মাথায় চলে এলো, যে আয়নাঘর বা যে টর্চার রুমের কথা বারবার বলা হয়েছে। এই যে 15 জন সেনা অফিসারকে একটি বিল্ডিং এ বা একটি ঘরে আটকে রাখা হয়েছে, এটিও কি তাহলে সেনাবাহিনীর আয়নাঘর? মানে যদি এই প্রশ্নটা ওঠে তাহলে কিন্তু এই লাইনটা ইউনূস সরকারের সেনাবাহিনীর আয়নাঘর, ইউনূসের আয়নাঘর, এক্স্যাক্টলি, একদম ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ফলে এই প্রশ্ন কিন্তু এখানে উত্থাপিত হয়। কিন্তু আমি মোদ্দা কথা যে এই জায়গাটাকে আমি দেখতে চাই, এটার একটা সামারি ভার্সন আমি দেখতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানি জেনারেলরা শুধু আসেইনি, বরঞ্চ বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান, ইপিজেড নির্মাণ, সরাসরি আপনার বিমান চালনা, এগুলোর প্রত্যেকটা জায়গাতে চুক্তি সই হচ্ছে। এবং পরবর্তী সময়ে আপনার এখানে ইকোনমিক জোনও করা হয়েছে। যেই পাকিস্তানে আমাদের 1 টাকা সমান পাকিস্তানের 4-5 টাকা, অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের 4-5 গুণ বেশি আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী বা 1 টাকার মূল্য। সেখানে পাকিস্তানের সাথে অর্থনৈতিক যে আপনি ব্রিজ তৈরি করছেন, এটি কি অস্ত্র পাচারের বা অস্ত্র মজুদের একটা পরিকল্পনা মাত্র? আমরা যে জানতে পেরেছি সাম্প্রতিক সময় যে আপনার বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শ্রী নরেন্দ্র মোদীকে উৎখাতের একটা পরিকল্পনার কথা আমাদের কানে আসছিল, কথাবার্তা হচ্ছিল। এগুলো কি সেগুলোর একটা অংশ যে পাকিস্তান অস্ত্র মজুত করছে ক্রমাগতভাবে? পাকিস্তানে কি আছে যেটি বাংলাদেশে সে সেল করতে পারে, বা বাংলাদেশেরই বা কি যায় যেটা পাকিস্তানের লোকেরা ব্যবহার করতে পারে? পুরো ব্যাপারটা কি আসলে অর্থ পাচারের একটা রুট, নতুন রুট, নাকি এখানে ভারতের সাথে যুদ্ধের আগের প্রস্তুতি পর্ব? কারণ তার আগেই দেখেছি এখানে আমেরিকান সৈন্যরা এসে প্রস্তুতি করে গেছে, এখন দেখি পাকিস্তানি সৈন্যরা এসে গেছে। আর আমরা জানি যে এই পুরো ঘটনাটাতে আমেরিকানরা কিভাবে জড়িত ছিল, কিভাবে পাকিস্তানিদের ব্যবহার করেছে। ফলে আমার কাছে মনে হয় যে এই যে আমার এই যে গেসটা বা এই অংশটা, এটা কিন্তু ইগনোর করবার মতো নয়, এবং এটা নিয়ে ভাবার সুযোগ রয়েছে যে এই অঞ্চলটা কি আসলে দখলকৃত হয়ে যাচ্ছে পাকিস্তানের। সো এই জায়গাটা মনে হয়, কিন্তু এই পাকিস্তানের দখলকৃতটা কিভাবে হবে? এখানে তো আমেরিকা অনেক আগে থেকেই তাদের সেনা ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটা কি পাকিস্তানকে দিয়ে আসলে আমেরিকা করাচ্ছে? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ডিলিংসটার জায়গাটা কি। বার্মা অ্যাক্টে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে মিয়ানমারে গণতন্ত্রের স্ফুরণ, তারা গণতান্ত্রিক একটা রাষ্ট্র দেখতে চায়। এবং ফাঁকে এটাও বললো, ওই বার্মা অ্যাক্টে বলা আছে যে এখানকার খনিজ সম্পদ ব্যবহার করে মানুষের উপরে নিপীড়ন চালানো হচ্ছে। খেয়াল করে দেখবেন, খনিজ সম্পদ, অর্থাৎ আমেরিকার দৃষ্টি যেসব প্রত্যেকটা দেশের এই খনিজ সম্পদের দিকেই থাকে, তেল, গ্যাস। তো আলটিমেটলি আমেরিকার চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে এখানে বেস তৈরি করে এখানে ভারতের দিকে এবং চায়নার দিকে অস্ত্র তাক করে রাখা, এবং এটাকে আরো শক্তিশালীকরণ বা এক ধরনের আধিপত্য, যেটিকে আমরা হেজিমনি বলে থাকি, সেটা তৈরি করা। ফলে এই জায়গাটা অবভিয়াস, আমেরিকান পলিসির জন্য অবভিয়াস বা অবশ্যম্ভাবী বলে আমার কাছে মনে হয়। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন, তাহলে আমেরিকার থেকে আধিপত্য কি খর্ব হচ্ছে বাংলাদেশের অঞ্চলে? না, আপনি এটাকে এমন ভাবে বলতে পারেন না কেন, বা আমরা চিন্তাই বা করতে পারি না কেন যে এটাই ছিল ডিল, যে আপনার পুরাতন ভূমিগুলোর দখল নিবে হচ্ছে পাকিস্তান, আর আমেরিকা তার যে প্রাপ্য সে সেভাবেই নিয়েই খুশি। ফলে এখানে আঞ্চলিকভাবে পাকিস্তান নতুন করে ফেডারেশন কিংবা ভারতকে আপনার টন্ট করবার জন্য, জ্বালানোর জন্য নতুন ফ্রন্টের এই প্রচেষ্টা, সেটি হয়তো একটা ডিলেরই অংশ। অর্থাৎ দুদলই একটা কন্ট্রাক্টের আওতায়, চিন্তার আওতাতেই এই কাজটা করছে। আমরা এইভাবে মনে হয় ভেবে দেখতে পারি পুরো ব্যাপারটা।
ঠিক, কিন্তু এই যে আমি বইয়ের ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো, এই যে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আর্মি অফিসার যিনি, তার হাতে এই যে এইভাবে একটা ভুয়ো ম্যাপ, এটা বাংলাদেশের ভুয়ো ম্যাপই তো বটে, বিকৃত করা ম্যাপ, বিকৃত বা ভুয়ো যাই বলি না, এইরকম একটা ম্যাপ তুলে দেবার কারণটা কি? যার কোনো অস্তিত্ব আসলে ভৌগোলিক সীমারেখায় নেই, পেনের আঁচড়ে এইরকম একটা ম্যাপ তুলে দিয়ে কি পরোক্ষে ভারতকে আবার একটা বার্তা দেওয়া হচ্ছে? একদম, আমি তো আপনাকে বলেছি যে শামসাদ অলরেডি ইউনূসের সাথে দেখা করে যমুনাতে পরিষ্কার করে বলেছে যে তার পলিসির জায়গাটা কি, অর্থাৎ ভারতকে সে একটা মেসেজ দিতে চায় এই 16ই ডিসেম্বরের আগে, এবং সেগুলো আমি লিস্ট ধরে ধরে বলেছি। সেটির একটি পলিসি হিসেবে আপনার পাকিস্তানের যে একটা লম্বা সময়ের খায়েশটা কি, গাজওয়াতুল হিন্দ করবে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলা আপনার ভারতকে, এবং একজন এক্স আর্মি অফিসার তো পরিষ্কার করে বলেছে যে 4 দিনের মধ্যে আপনার দখল করে ফেলবে তারা আপনার ইন্ডিয়া বা কলকাতা, আপনার তো মনে আছে সেই কথা। সুতরাং এগুলোকে না আপনি একটা বিচ্ছিন্ন জায়গাতে নেবেন না। আমি আপনাকে যদি সামারি করি তাহলে হচ্ছে যে মাহফুজের বিকৃত ম্যাপ আঁকা সালতানাতে বাংলা, সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। মানে এই ম্যাপগুলো কিন্তু বারবার করে আমরা দেখছি যে ঘোরাফেরা করছে, এই যে সালতানাতে বাংলা, এই ম্যাপগুলো বারবার করে ঘোরাফেরা করছে, মানে বারবার করে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ভারতকে, তিনি কিছুটা শান্ত থাকতে দেবেন না, মানে তিনি চাইছেন ভারত এবার একটা স্টেপ নিক। না ইন্দিরাজি, আপনি এই ডটগুলোকে এবার মেলাতে থাকেন। সালতানাতে বাংলা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, তারপরে হচ্ছে 7 সিস্টার ল্যান্ডলকড, তারা 7 সিস্টারকে একটা আলাদা দেশ হিসেবে বিবেচনা করে কয়েকবার বলেছে, চায়নাতে গিয়ে বলেছে, পাকিস্তানকে যখন তাদের এই বই উপহার দিচ্ছে বা এই চোথা আমি বলবো এটিকে উপহার দিচ্ছে, সেটির মধ্যে বিকৃত এমন একটা ম্যাপ এঁকেছে, সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপটা বসিয়ে যে ভারতের যে 7 সিস্টার্স আছে সেটিকে সে তার ভাবনাতে সম্প্রসারণ করেছে। কিন্তু যখন প্রতিবাদ করছে তখন বলছে যে জুলাই গ্রাফিতি আঁকা হয়েছিল, এগুলো সব ছাত্রছাত্রীদের কাঁধে এই উঠিয়ে দিচ্ছে এই কথিত চিফ অ্যাডভাইজারের অফিসের ফেসবুক থেকে। ফলে আপনি যদি এই ডটগুলোকে মিলাতে যান তাহলে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে তো ওই তাকত নাই, ভারতকে দখল করার তার কোনো দরকারও নাই, এই দরকারটা মূলত আসলে পাকিস্তানের। তো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বার্তা পাকিস্তানের তরফ থেকে যে আমরা আসছি, আমাদেরকে যে ভাগ করে দেওয়া হয়েছিল 1971 সালে, অর্থাৎ পাকিস্তানের ওই ভার্সন অনুযায়ী, সেটিরই একটি প্রতিশোধ যাত্রা বলে আমার কাছে মনে হয়। একদমই, কিন্তু এই প্রতিশোধ যাত্রাটা কিন্তু খুব একটা সহজ হবে না, তার কারণ ভারত কিন্তু এক প্রকার রেডি, কারণ পাকিস্তান যদি মনে করে যে বাংলাদেশকে দিয়ে তারা ভারতের উপর কোন রকম কোন প্রতিশোধ তুলতে চাইছে, তাহলে বোধহয় সেটা পাকিস্তানের সবথেকে বড় মূর্খামি হবে, কারণ পাকিস্তান বুঝে গেছে যে ভারত কি করতে পারে। সুতরাং বাংলাদেশকে দিয়ে, দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে সেখানে আসিম মুনির গিয়েছিলেন একটা অনুষ্ঠানে এবং সেখানে একটা ডিনারে তিনি বলেছিলেন যে পূর্ব দিক দিয়ে ভারতকে আঘাত করা হতে পারে, এবং আমরা যদি মানচিত্রটা দেখি তাহলে ভারতের পূর্বেই রয়েছে বাংলাদেশ। তাহলে কি এটা সেই রকমই কিছু একটা করার চেষ্টা? ডেফিনেটলি এই ইঙ্গিতগুলো তো খুবই স্পষ্ট। আমি আপনাকে আজকে থেকে 5 মাস আগে বলেছি, ঠিক মাহফুজ যখন এই সালতানাতে বাংলাটা আঁকলো তখন আমি আপনাকে কি বলেছিলাম, আপনি যদি মনে করতে পারেন যে ভারত কিন্তু ভারতের সাথে যদি এইভাবে ক্রমাগতভাবে চলতে থাকে তাহলে ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক বা অ্যাটাকের কথা চিন্তা করতে পারে। তখন এই ঘটনার দিকে আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে একটি স্বাধীন সার্বভৌম দেশে ভারত কিভাবে আক্রমণ করতে পারে। আমি তখন আপনাকে বলেছি যে এটি কিন্তু ক্রমাগতভাবে বাড়তে থাকবে এবং একটা সময় ভারত কিন্তু এটা, যেমন আজকে আপনি কিন্তু এই কথাটা বলছেন, আমি কিন্তু ওই দিনেই ইঙ্গিতটা পেয়েছিলাম যে কোনো কারণ ছাড়া পাকিস্তানের এই সম্প্রসারিত অংশ, যেটাকে এখন পাকিস্তানের অংশ, অর্থাৎ বাংলাদেশকে যে অংশকে তারা মনে করছে পাকিস্তানের একটা এক্সটেন্ডেড ভার্সন, সেটা দিয়ে বাংলাদেশের জন্য একেবারে উন্মুক্ত হয়ে গেছে। করাচি বন্দর তো ব্যবহার করছে বাংলাদেশ, হ্যাঁ, একটি প্রক্সি ব্যাটলফিল্ড ব্যবহার করছে এখানে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের সাথে যুদ্ধের পায়তারা এবং প্রতিশোধের সেই স্পৃহা
এতটুকুই তো, এটা তো আমার মনে হয় না যে এটা এমন কোনো কঠিন কিছু, যে আপনার ইঙ্গিতগুলো তো স্পষ্ট। একটা মানুষ কয়বার ভুয়া ম্যাপ আঁকবে বা ভুল করে ম্যাপ আঁকবে? একবার সালতানাতে বাংলা আঁকবেন, একবার আপনি ব্যাঙের ছাতার মতো বা অ্যামিব এককোষী প্রাণীর মতো আপনি বিরাট বড় একটা ম্যাপ এঁকে আপনি সেভেন সিস্টার্স কে আপনি ঢেকে দিয়ে বলবেন এটা ছাত্রদের গায়ের উপর দিয়ে আপনি চাপিয়ে দিবেন। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে ভারতের সাথে একটা যুদ্ধের দিকে, একটা দামামার দিকে আমার মনে হয় বাংলাদেশের এই অবৈধ প্রশাসন এগিয়ে চলছে। এবং সেটির ফলাফল কি হবে নিশ্চয়ই এটা আসলে যারা সমর বিশেষজ্ঞ তারা জানেন এবং অনেকেই বলতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভারত তো আমার বন্ধু রাষ্ট্র, মুক্তিযুদ্ধের সময় তারা আমার 1 কোটি শরণার্থীকে সাহায্য করা থেকে অস্ত্র, ট্রেনিং, সমস্ত কিছুই তো ভারত আমাকে দিয়েছে। আমার প্রশ্ন দর্শকদের প্রতি, আমার প্রশ্ন যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদের প্রতি, যে এত কিছু দেওয়ার পরেও ভারতের প্রতি শুধু বিদ্বেষী না, এখন ভারত দখল করবার জন্য রওনা দিয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? একদম। দাদা, আজকে শেষ প্রশ্ন, এই যে শামশাদ মির্জা যিনি এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন, তিনি কি এই মুহূর্তে বাংলাদেশে পোস্টেড? কি করবেন তিনি এবার বাংলাদেশে বসে? দেখেন, এই অফিসাররা বাংলাদেশে পোস্টেড হবে না, তারা সিনিয়র অফিসার। এরা এসে আসলে মাঠ পর্যবেক্ষণ করে যান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আলাদা করে আরেকটা হাই কমিশনকে এক্সটেন্ড করা হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান। এখানে কিন্তু সেক্রেটারি লেভেলের লোকজনও এসেছে, শুধু যে আর্মি অফিসার এসেছে তাও না, আমি কিন্তু এটাও বলেছি। ফলে এইখানে যে একটা পাকিস্তানি বেইজ হবে, বেইজ বলতে সামরিক বেইজ না, এখানে পাকিস্তানি যে আপনার ইকোনমিক অঞ্চল থেকে শুরু করে এখানে অসংখ্য অর্গানাইজেশন, সংগঠন, জায়গাগুলোতে পাকিস্তানের কর্মীরা এসে কাজ করবে, এগুলোরই মনে হয় একটা অগ্রগামী দল হিসেবে এরা এসেছে। আগামী 16ই ডিসেম্বরে ভারতকে টন্ট করবার জন্য, বিরক্ত করবার জন্য, ভারতকে এক ধরনের ইঙ্গিতপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমার ধারণা এটি তাদের প্রস্তুতি পর্ব। যেমন আমরা কনসার্টের আগে সাউন্ড চেক দেখি, আমার ধারণা বাংলাদেশের সেনানিবাসের পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। আমরা যে খবরগুলো পাচ্ছি যে বেশ কয়েকজন কে আটক করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে ওই ক্যান্টনমেন্টের ভেতরেই, সেখানে নেই তো ওয়াকার? আমি 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 নট কোয়াইট শিওর যে তিনি সেখানে আশ্রয় নিয়েছেন কিনা, কিন্তু আপনি এই কথাটা বলার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আমার মাথায় চলে এলো, যে আয়নাঘর বা যে টর্চার রুমের কথা বারবার বলা হয়েছে। এই যে 15 জন সেনা অফিসারকে একটি বিল্ডিং এ বা একটি ঘরে আটকে রাখা হয়েছে, এটিও কি তাহলে সেনাবাহিনীর আয়নাঘর? মানে যদি এই প্রশ্নটা ওঠে তাহলে কিন্তু এই লাইনটা ইউনূস সরকারের সেনাবাহিনীর আয়নাঘর, ইউনূসের আয়নাঘর, এক্স্যাক্টলি, একদম ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ফলে এই প্রশ্ন কিন্তু এখানে উত্থাপিত হয়। কিন্তু আমি মোদ্দা কথা যে এই জায়গাটাকে আমি দেখতে চাই, এটার একটা সামারি ভার্সন আমি দেখতে চাই, সেটা হচ্ছে যে পাকিস্তানি জেনারেলরা শুধু আসেইনি, বরঞ্চ বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান, ইপিজেড নির্মাণ, সরাসরি আপনার বিমান চালনা, এগুলোর প্রত্যেকটা জায়গাতে চুক্তি সই হচ্ছে। এবং পরবর্তী সময়ে আপনার এখানে ইকোনমিক জোনও করা হয়েছে। যেই পাকিস্তানে আমাদের 1 টাকা সমান পাকিস্তানের 4-5 টাকা, অর্থাৎ পাকিস্তানের থেকে আমাদের 4-5 গুণ বেশি আমাদের অর্থনৈতিক ভাবে শক্তিশালী বা 1 টাকার মূল্য, সেখানে পাকিস্তানের সাথে অর্থনৈতিক যে আপনি ব্রিজ তৈরি করছেন, এটি কি অস্ত্র পাচারের বা অস্ত্র মজুদের একটা পরিকল্পনা মাত্র? আমরা যে জানতে পেরেছি সাম্প্রতিক সময় যে আপনার বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শ্রী নরেন্দ্র মোদীকে উৎখাতের একটা পরিকল্পনার কথা আমাদের কানে আসছিল, কথাবার্তা হচ্ছিল, এগুলো কি সেগুলোর একটা অংশ যে পাকিস্তান অস্ত্র মজুত করছে ক্রমাগত ভাবে? পাকিস্তানের কি আছে যেটি বাংলাদেশে সে সেল করতে পারে?
বা বাংলাদেশেরই বা কি যায় যেটা পাকিস্তানের লোকেরা ব্যবহার করতে পারে? পুরো ব্যাপারটা কি আসলে অর্থ পাচারের একটা রুট, নতুন রুট, নাকি এখানে ভারতের সাথে যুদ্ধের আগের প্রস্তুতি পর্ব? কারণ তার আগেই দেখেছি এখানে আমেরিকান সৈন্যরা এসে প্রস্তুতি করে গেছে, এখন দেখি পাকিস্তানি সৈন্যরা এসে গেছে। আর আমরা জানি যে এই পুরো ঘটনাটাতে আমেরিকানরা কিভাবে জড়িত ছিল, কিভাবে পাকিস্তানিদের ব্যবহার করেছে। ফলে আমার কাছে মনে হয় যে এই যে আমার এই এই যে গেসটা বা এই অংশটা, এটা কিন্তু ইগনোর করবার মতো নয়, এবং এটা নিয়ে ভাবার সুযোগ রয়েছে যে এই অঞ্চলটা কি আসলে দখলকৃত হয়ে যাচ্ছে পাকিস্তানের। সো এই জায়গাটা মনে হয় কিন্তু এই পাকিস্তানের দখলকৃতটা কিভাবে হবে? এখানে তো আমেরিকা অনেক আগে থেকেই তাদের সেনা ঢুকিয়ে দিয়েছে, তাহলে এটা কি পাকিস্তানকে দিয়ে আসলে আমেরিকা করাচ্ছে? দেখেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ডিলিংসটার জায়গাটা কি। বার্মা অ্যাক্টে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে মিয়ানমারে, মিয়ানমারে গণতন্ত্রের স্ফুরণ, তারা গণতান্ত্রিক একটা রাষ্ট্র দেখতে চায়, এবং ফাঁকে এটাও বললো, ওই বার্মা অ্যাক্টে বলা আছে যে চায়না এখানকার খনিজ সম্পদ ব্যবহার করে মানুষের উপরে নিপীড়ন চালানো হচ্ছে। খেয়াল করে দেখবেন, খনিজ সম্পদ অর্থাৎ আমেরিকার দৃষ্টি যেসব প্রত্যেকটা দেশের এই খনিজ সম্পদের দিকেই থাকে, তেল, গ্যাস। তো আলটিমেটলি আমেরিকার চাওয়া পাওয়ার জায়গাটা হচ্ছে এখানে বেস তৈরি করে এখানে ভারতের দিকে এবং চায়নার দিকে অস্ত্র তাক করে রাখা, এবং এটাকে আরো শক্তিশালীকরণ বা এক ধরনের আধিপত্য, যেটিকে আমরা হেজিমনি বলে থাকি, সেটা তৈরি করা। ফলে এই জায়গাটা অবভিয়াস, আমেরিকান পলিসির জন্য অবভিয়াস বা অবশ্যম্ভাবী বলে আমার কাছে মনে হয়। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে আপনি যে প্রশ্ন করেছেন, তাহলে আমেরিকার থেকে আধিপত্য কি খর্ব হচ্ছে বাংলাদেশের অঞ্চলে? না, আপনি এটাকে এমন ভাবে বলতে পারেন না কেন, বা আমরা চিন্তাই বা করতে পারি না কেন যে এটাই ছিল ডিল, যে আপনার পুরাতন ভূমিগুলোর দখল নিবে হচ্ছে পাকিস্তান, আর আমেরিকা তার যে প্রাপ্য সে সেভাবেই নিয়েই খুশি। ফলে এখানে আঞ্চলিকভাবে পাকিস্তান নতুন করে ফেডারেশন কিংবা ভারতকে আপনার টন্ট করবার জন্য, জ্বালানোর জন্য নতুন ফ্রন্টের এই প্রচেষ্টা, সেটি হয়তো একটা ডিলেরই অংশ। অর্থাৎ দুদলই একটা কন্ট্রাক্টের আওতায়, চিন্তার আওতাতেই এই কাজটা করছে। আমরা এইভাবে মনে হয় ভেবে দেখতে পারি পুরো ব্যাপারটা। ঠিক, কিন্তু এই যে আমি বইয়ের ছবিটা আরেকবার একটু দেখাতে বলবো, এই যে পাকিস্তানের সেকেন্ড ইন কমান্ড আর্মি অফিসার যিনি, তার হাতে এই যে এইভাবে একটা ভুয়ো ম্যাপ, এটা বাংলাদেশের ভুয়ো ম্যাপই তো বটে, বিকৃত করা ম্যাপ, বিকৃত বা ভুয়ো যাই বলি, এইরকম একটা ম্যাপ তুলে দেবার কারণটা কি? যার কোনো অস্তিত্ব আসলে ভৌগোলিক সীমারেখায় নেই, পেনের আঁচড়ে এইরকম একটা ম্যাপ তুলে দিয়ে কি পরোক্ষে ভারতকে আবার একটা বার্তা দেওয়া হচ্ছে? একদম, আমি তো আপনাকে বলেছি যে শামসাদ অলরেডি ইউনূসের সাথে দেখা করে যমুনাতে পরিষ্কার করে বলেছে যে তার পলিসির জায়গাটা কি। অর্থাৎ ভারতকে সে একটা মেসেজ দিতে চায় এই 16ই ডিসেম্বরের আগে, এবং সেগুলো আমি লিস্ট ধরে ধরে বলেছি। সেটির একটি পলিসি হিসেবে আপনার পাকিস্তানের যে একটা লম্বা সময়ের খায়েশটা কি, গাজওয়াতুল হিন্দ করবে মৌলবাদীদেরকে ব্যবহার করে বাংলা আপনার ভারতকে। এবং একজন এক্স আর্মি অফিসার তো পরিষ্কার করে বলেছে যে 4 দিনের মধ্যে আপনার দখল করে ফেলবে তারা আপনার ইন্ডিয়া বা কলকাতা। আপনার তো মনে আছে সে কথা। সুতরাং এগুলোকে না আপনি একটা বিচ্ছিন্ন জায়গাতে নেবেন না। আমি আপনাকে যদি সামারি করি তাহলে হচ্ছে যে মাহফুজের বিকৃত ম্যাপ আঁকা সালতানাতে বাংলা, সেই ছবিটা আরেকবার দেখাতে বলবো। মানে এই ম্যাপগুলো কিন্তু বারবার করে আমরা দেখছি যে ঘোরাফেরা করছে, এই যে সালতানাতে বাংলা, এই ম্যাপগুলো বারবার করে ঘোরাফেরা করছে। মানে বারবার করে মোহাম্মদ ইউনূস তিনি চাইছেন ভারতকে তিনি কিছুটা শান্ত থাকতে দেবেন না, মানে তিনি চাইছেন ভারত এবার একটা স্টেপ নিক। না ইন্দিরাজি, আপনি এই ডটগুলোকে এবার মেলাতে থাকেন। সালতানাতে বাংলা, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে, তারপরে হচ্ছে 7 সিস্টার ল্যান্ডলকড, তারা 7 সিস্টারকে একটা আলাদা দেশ হিসেবে বিবেচনা করে কয়েকবার বলেছে, চায়নাতে গিয়ে বলেছে। পাকিস্তানকে যখন তাদের এই বই উপহার দিচ্ছে বা এই চোথা আমি বলবো এটিকে উপহার দিচ্ছে, সেটির মধ্যে বিকৃত এমন একটা ম্যাপ এঁকেছে, সেখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ম্যাপটা বসিয়ে যে ভারতের যে 7 সিস্টার্স আছে সেটিকে সে তার ভাবনাতে সম্প্রসারণ করেছে। কিন্তু যখন প্রতিবাদ করছে তখন বলছে যে জুলাই গ্রাফিতি আঁকা হয়েছিল, এগুলো সব ছাত্রছাত্রীদের কাঁধে
এই উঠিয়ে দিচ্ছে এই কথিত চিফ অ্যাডভাইজারের অফিসের ফেসবুক থেকে। ফলে আপনি যদি এই ডটগুলোকে মিলাতে যান তাহলে আপনি এটা বুঝবেন যে বাংলাদেশে তো ওই তাকত নাই, ভারতকে দখল করার তার কোনো দরকারও নাই। এই দরকারটা মূলত আসলে পাকিস্তানের। তো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের বার্তা পাকিস্তানের তরফ থেকে যে আমরা আসছি, আমাদেরকে যে ভাগ করে দেওয়া হয়েছিল 1971 সালে, অর্থাৎ পাকিস্তানের ওই ভার্সন অনুযায়ী, সেটিরই একটি প্রতিশোধ যাত্রা বলে আমার কাছে মনে হয়। একদমই, কিন্তু এই প্রতিশোধ যাত্রাটা কিন্তু খুব একটা সহজ হবে না। তার কারণ ভারত কিন্তু এক প্রকার রেডি, কারণ পাকিস্তান যদি মনে করে যে বাংলাদেশকে দিয়ে তারা ভারতের উপর কোন রকম কোন প্রতিশোধ তুলতে চাইছে, তাহলে বোধহয় সেটা পাকিস্তানের সবথেকে বড় মূর্খামি হবে। কারণ অপারেশন সিঁদুরে পাকিস্তান বুঝে গেছে যে ভারত কি করতে পারে। সুতরাং বাংলাদেশকে দিয়ে, দাদা আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকাতে সেখানে আসিম মুনির গিয়েছিলেন একটা অনুষ্ঠানে, এবং সেখানে একটা, অনেক ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তিনি আমাদেরকে দিলেন। পাকিস্তানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড তিনি বাংলাদেশে এসেছেন, কেন এসেছেন, কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি মিসিং। ঠাকুরগাঁওয়ে ঠিক ভারতের সীমান্তবর্তী সেখানে নামলো সেনাপ্রধানের কপ্টার। কি হতে চলেছে বাংলাদেশে, আসলে কার উদ্দেশ্য এটা? আমেরিকা রয়েছে, পাকিস্তান রয়েছে। আগামী দিনের পরিস্থিতির দিকে আমাদের নজর অবশ্যই থাকবে।